আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লেকচার 1-এ আমাদের এইচএসসি আইসিটি কোর্সে। তো আমরা এই কোর্সে আমরা এই চ্যাপ্টারে আমাদের যে বিষয়বস্তুগুলো আছে আমরা একটু দেখে নেই যে বইয়ের মধ্যে। সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা আছে, প্রোগ্রামের ভাষা আছে, এরপর হচ্ছে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা, এরপর হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, এরপর হচ্ছে উচ্চ স্তরের ভাষা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল। আমরা বিভিন্ন অনুবাদক সম্পর্কে জানবো এখানে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। প্রায় এগুলোর মধ্যে পার্থক্য আছে যে আসতে দেখা যায় যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এরপর হচ্ছে প্রোগ্রাম, যে মানে প্রোগ্রামের যে তৈরির যে ধাপসমূহ আছে, অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়, সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো। এবং এই লেকচারে শেষ হচ্ছে আমরা এই টপিকগুলো হচ্ছে আমরা জানতে পারবো। চলক, ধ্রুবক, অপারেটর, এক্সপ্রেশন, কিওয়ার্ড। তো আমরা শুরু করি আমাদের টপিক। আমাদের যে প্রথম যেই কনসেপ্ট আছে সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা। তো প্রোগ্রামের ধারণাটা আসছে কোথা থেকে? প্রোগ্রামের ধারণাটা আসছে হচ্ছে, দেখেন যে এখানে হচ্ছে কোন একটা সমস্যা থেকে, মানে কোন একটা সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের ভাষায় হচ্ছে কোন একটা সমস্যাকে সমাধান করার জন্য ধারাবাহিক কমান্ড দিবে। অর্থাৎ এই কমান্ডটা হতে হবে হচ্ছে স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা কমান্ড বা নির্দেশের যে এই সমষ্টিগুলো আছে, এই যে আমি স্টেপ বাই স্টেপ কম্পিউটারকে যে একটা কমান্ড দিলাম বা নির্দেশ দিলাম বা প্রোগ্রামের মাধ্যমে, ঠিক আছে, এই সমষ্টিটাকে, এই পুরো সমষ্টিগুলোকে বলা হচ্ছে প্রোগ্রাম। তার মানে কোনো একটা প্রবলেমের সমাধানের জন্য কম্পিউটারের ভাষায়, কম্পিউটার যে ভাষাটা বুঝে ওই ভাষার মাধ্যমে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কমান্ড দেব। ওই কমান্ডগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, তাহলে প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে কি করা হয়? প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভাষা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই প্রোগ্রামে লিখিত যে নির্দেশসমূহ আছে এগুলো হচ্ছে সোর্স প্রোগ্রাম ফাইলে হচ্ছে সারিবদ্ধভাবে লেখা হয়। অর্থাৎ সারিবদ্ধভাবে মানে হচ্ছে ওই যে ধারাবাহিকভাবে যে কথাটা, সেটা হচ্ছে সারিবদ্ধভাবে লেখা হয়। অর্থাৎ প্রোগ্রামের সোর্স কোড বলতে বুঝি কি, যে কোনো একটা প্রবলেম থাকবে, ওই প্রবলেমটা সমাধান করার জন্য যে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিকভাবে যে কোডগুলো লিখবে, এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটাকেই বলা হয় হচ্ছে সোর্স কোড, ঠিক আছে। তো ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা আছে লেডি অ্যাডা অগাস্টাকে হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং ধারণার প্রবর্তক মনে করা হয়। তো এটা এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। লেডি অ্যাডা অগাস্টাকে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক হিসেবে মনে করা হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ভাষার তো আলাদা আলাদা বর্ণ বা সংকেত রয়েছে। যেমন ইংরেজি ভাষার জন্য রয়েছে এ, বি, সি, তেমনি হচ্ছে এর জন্য বাংলা ভাষার জন্য রয়েছে স্বরে, স্বরে, আকার, শিকার, ক, খ, ঠিক আছে। তো এরকম বর্ণ বা সংকেত হচ্ছে প্রোগ্রামিং ভাষারও রয়েছে। তো সেই ভাষাটা হচ্ছে, যেমন এই ইংরেজি এবিসিটা হচ্ছে কি, ইংরেজদের যে ভাষাটা আছে সেটা বোঝার জন্য জানে, তারা হচ্ছে এই ভাষাটা বুঝতে পারে। তেমনি হচ্ছে আমরা বাঙালি, আমরা হচ্ছে বাংলা ভাষাটা হচ্ছে বুঝতে পারি। তেমনি হচ্ছে এই কম্পিউটারের ভাষাটার জন্য হচ্ছে কম্পিউটারের আলাদা কিছু শব্দ আছে, বর্ণ আছে। তার মানে এই যেই শব্দ বা বর্ণগুলো হচ্ছে কম্পিউটার বোঝে। তাহলে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে, অর্থাৎ আমরা যে একটু আগে যে প্রোগ্রামটা দেখে আসলাম, যে স্টেপ বাই স্টেপ কমান্ডগুলা বা নির্দেশগুলা, ওই নির্দেশগুলা রচনা করার জন্য বা নির্দেশগুলো দেওয়ার জন্য কিছু শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের যে নিয়মগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় হচ্ছে প্রোগ্রামের
ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ভাষার ক্ষেত্রে হচ্ছে আমি উল্টাপাল্টা, যেমন একটা শব্দের সাথে আরেকটা শব্দের যেমন লিঙ্ক আপ জড়িত, আগের শব্দের সাথে পরের শব্দটা, যেমন আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই। যেমন এখানে আমরা কিন্তু এটা বলি না ভাত আমি খাই, হ্যাঁ। তো একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে একটা ভাষা কিছু নির্দিষ্ট রুলস বা গাইডলাইন্স আমাদেরকে দিয়ে দিয়েছে এই প্রোগ্রামগুলো লেখার জন্য। তো ওই বর্ণ বা ওই শব্দগুলো হচ্ছে বলা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড, হ্যাঁ। আমরা হচ্ছে ওই বর্ণগুলো ইউজ করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেই কাঙ্ক্ষিত আউটপুট একটা প্রোগ্রাম থেকে বা কাঙ্ক্ষিত সমাধান একটা প্রবলেমের, ওইটা হচ্ছে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এর মাধ্যমে জটিল সমস্যা হচ্ছে অল্প সময় এবং সহজে সমাধান করা যায়। তো প্রোগ্রাম রচনার জন্য হচ্ছে উপযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। তো প্রতিটি প্রোগ্রামিং ভাষারই বিশেষ কিছু সিনট্যাক্স রয়েছে। তো আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা। তো এখানে বিভিন্ন প্রজন্মের কথাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা, এখানে আমাদের এই টপিকটা বুঝতে সাহায্য করবে। বিভিন্ন প্রজন্মের ভাষাটা বলতে কি বোঝায়, যেমন একটা ভাষা যখনই হচ্ছে শুরু হয় তখনই কিন্তু ওটা, তো এরপর হচ্ছে আস্তে আস্তে মানুষের সহজ বোধ্যতার জন্য, মানে মানুষ সহজে যাতে যোগাযোগ করতে পারে, কমিউনিকেশন করতে পারে, সেটাই হচ্ছে আস্তে আস্তে ভাষাটা হচ্ছে ডেভেলপ হয়। তো আস্তে ভাষাটা ডেভেলপ হলে কি হয়, সেটা হচ্ছে মানুষ সহজেই বুঝতে পারে। মানুষের সহজ বোধ্যতার কারণের জন্যই হচ্ছে মানে এই বিভিন্ন প্রজন্মের ভাষা গুলো হচ্ছে, প্রোগ্রামিং ভাষাগুলো হচ্ছে আসছে। তো যেমন কি হয়েছে যে প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে কি, যে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কত সালে, 1945 সালে হচ্ছে এই মেশিন ভাষাটা আবিষ্কার হয়েছে। তো এই ভাষাটা হচ্ছে সরাসরি, এটা যেহেতু আমরা মানে প্রোগ্রামের ভাষা পড়তেছি, সেহেতু হচ্ছে আমরা এটা হচ্ছে কম্পিউটারের ভাষা আর কি। তো কম্পিউটারের যেই হার্ডওয়্যার আছে, ওই হার্ডওয়্যারের সাথে সরাসরি হচ্ছে এই ভাষাটা হচ্ছে অ্যাটাচড করা, হ্যাঁ। তো সরাসরি হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারকে হচ্ছে আমরা হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে হচ্ছে আমরা দিতে পারি। এটার জন্য কোনো ট্রান্সলেটর বা কোনো কিছুর দরকার হয় না। তো এর পরবর্তী যে ভাষাটা হচ্ছে এই ভাষাটা মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষাটা হচ্ছে একটু কিসের 0 আর 1 এর, হ্যাঁ। তো এই দিয়ে হচ্ছে এই ভাষাটা হচ্ছে লিখতে হয় মেশিন ভাষা। তো এর পরবর্তী যে ভাষাটা সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে কি, অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে একটু আপডেটেড ভাষা, হ্যাঁ। এরপরে হচ্ছে উচ্চতর ভাষা আসছে, অতি উচ্চতর ভাষা, এরপর হচ্ছে স্বাভাবিক ভাষা। তো এটা হচ্ছে আমরা আমাদের যেই বাংলা ভাষা আছে, আমরা যদি সেটার সাথে যদি একটু তুলনা করি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা আর একটু বুঝতে পারবো, মানে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ বাংলা ভাষা যারা আমরা আছি, তা আমাদের আদিম যে অধিবাসী ছিল তাদের ভাষা ছিল হচ্ছে অস্ট্রিক। তো বাঙালি হচ্ছে যেমন সংকর জাতি, তেমনি বাংলা ভাষায় সংকরণের মাধ্যমে হচ্ছে সৃষ্টি হয়েছে আর কি। তো যাই হোক, এই বাংলা ভাষাটা হচ্ছে কি বিবর্তনের হচ্ছে 3টা ভাগ করা হয়েছে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের ভাষা। যেমন অনেক কথা আছে বা অনেক শব্দ আছে যেগুলো প্রাচীনকালে ব্যবহৃত হতো, সেগুলোকে আমরা হচ্ছে এখনো বুঝি। তো এগুলো আমাদের বর্তমানে হচ্ছে আমরা যেমন আমরা সমাস পড়ি বা মানে শব্দ গঠনের যে সন্ধি পড়ি, যেমন সিংহ চিহ্নিত আসন, হ্যাঁ, আমরা এটাকে সহজে বোঝার জন্য আমরা বলি কি সিংহাসন, কিন্তু আগে বলা হতো সিংহ চিহ্নিত আসন। ওইটা থেকে হচ্ছে ভাষা পরিবর্তিত হয়ে হচ্ছে এই সিংহাসনটা আসছে। তো এইরকম ভাবে হচ্ছে কম্পিউটারের ভাষাগুলো হচ্ছে যখন এই মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করা একটু ডিফিকাল্ট, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো যে এই ভাষার যে বিভিন্ন প্রজন্মটা আসছে, এই প্রজন্মটা আসছে হচ্ছে মূলত হচ্ছে মানুষ যাতে সহজেই বুঝতে পারে, মানুষের সহজবোধ্যতার জন্য, হ্যাঁ, সহজেই বুঝে হচ্ছে প্রোগ্রাম রচনা করতে পারে।
অর্থাৎ প্রোগ্রাম রচনা করা হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারে এবং ওই ইনস্ট্রাকশনের মাধ্যমে একটা কাঙ্ক্ষিত যেই একটা সমস্যা আছে ওই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারে। তো এই প্রোগ্রাম রচনার ভিত্তিতে হচ্ছে প্রোগ্রামিং যে ভাষা আছে এইটাকে হচ্ছে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো যেটা লো লেভেল সেটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, আর যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো নিম্ন স্তরের ভাষাটা হচ্ছে কি, নিম্ন স্তরের ভাষাটা হচ্ছে ওই যে আমি একটু আগে যেটা বলছি যে কম্পিউটারে সরাসরি বুঝতে পারে এরূপ ভাষাকে হচ্ছে কি নিম্ন স্তরের ভাষা। কম্পিউটার সরাসরি বুঝতে পারে, মানে কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ যে কম্পিউটার হার্ডওয়্যার আছে এই হার্ডওয়্যার সরাসরি যে ভাষাটা বুঝতে পারে সেটাগুলো হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা আবার দুই প্রকার, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, মেশিন ল্যাঙ্গুয়েজটা সাধারণত মেশিন ভাষা হচ্ছে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি বাইনারি অঙ্ক দিয়ে হচ্ছে লিখতে হয়। এটা খুব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে মেশিন ভাষা সাধারণত কি যে 0 এবং 1 এই দুটি বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয়। তবে হচ্ছে আবার মেশিন ভাষাকে হচ্ছে ওই হ্যাক্স পদ্ধতিতে, অর্থাৎ হ্যাক্স ডেসিমাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও লেখা যায়। এখানে রয়েছে যে কম্পিউটারের যে মেশিনের নিজস্ব ভাষায় হচ্ছে কি ভাষাকে হচ্ছে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা। তো আমরা মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লিখব সেই প্রোগ্রামটাকে বলা হবে হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য প্রশ্ন যে অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে কি, কোনটি অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে মেশিনের ভাষায়, মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 আর 1 এইগুলো দিয়ে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেই প্রোগ্রামগুলোকে ডাকা হয় হচ্ছে কি নামে, অবজেক্ট প্রোগ্রাম নামে। ঠিক আছে, আচ্ছা। এই ভাষা ব্যবহার করা হচ্ছে কম্পিউটার যে সার্কিট আছে অর্থাৎ বর্তনী আছে এই বর্তনীর ভুল ত্রুটিও সংশোধন করা যায়। ঠিক আছে, এটা আরেকটু ইম্পর্টেন্ট তথ্য, একটু দেখে নেবেন। এরপর হচ্ছে মেশিন ভাষায় বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। মেশিন ভাষায় হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে মেশিন ভাষায় হচ্ছে আমরা হচ্ছে বিট, বাইট এবং মেমোরির অ্যাড্রেস হচ্ছে ব্যবহার করে থাকি। আমরা মেমোরির অ্যাড্রেসকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওই যে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে। আমরা যখন সি প্রোগ্রামিং এর ব্যবহারিক যে জিনিসগুলো আছে, যে ব্যবহারিক ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে আমরা হচ্ছে এগুলা যে মেমোরি অ্যাড্রেস যে হেক্সাডেসিমালে দেখায় ওই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো। তো এই যন্ত্র ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে হচ্ছে গাণিতিকভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে 4টি ভাগে হচ্ছে ভাগ করা হয়। এর মধ্যে হচ্ছে গাণিতিক অর্থাৎ অ্যারিথমেটিক, কম্পিউটার যে নির্দেশগুলো আছে সেই নির্দেশগুলোকে কমান্ডগুলোকে হচ্ছে 4টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক যেটাকে বলা হচ্ছে গাণিতিক। এই গাণিতিকটা হচ্ছে কি করে, গাণিতিক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই টাস্কগুলো হচ্ছে পারফর্ম করে, এই কাজগুলো করে থাকে। এবং নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ইউনিট, যে কন্ট্রোল ইউনিট আছে কন্ট্রোল ইউনিট হচ্ছে লোড করে, স্টোর করে এবং জাম্প করে, মানে একটা প্রোগ্রাম থেকে একটা ধাপ থেকে হচ্ছে আরেকটা ধাপে হচ্ছে চলে যায় কিছু কোড। যেমন একটা এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। আমি এক নম্বর স্টেপ থেকে হচ্ছে আমি যদি 4 নম্বর স্টেপে যদি যেতে চাই তখন হচ্ছে আমার এই জাম্প ইউজ করে হচ্ছে আমার যেতে হবে। এরপর হচ্ছে কোনো ইনপুট আউটপুট নেওয়ার জন্য হচ্ছে অর্থাৎ ইনপুট আউটপুট হলো একটা কমান্ড, সেটা হচ্ছে কি রিড আর হচ্ছে রাইট। এর মাধ্যমে হচ্ছে কোনো কিছু ফাইল ইনপুট এবং করা যায়, ডিসপ্লে করা যায়, রিড রাইট। এবং ডিরেক্টিভ হচ্ছে কি স্টার্ট, থামা, হচ্ছে হল্ট এবং এন্ড হচ্ছে শেষ। মেশিন ভাষার হচ্ছে নির্দেশ 2টি অংশ থাকে, একটা হচ্ছে কি অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। অপকোডটা কি এবং অপারেন্টটা কি? অপকোড হচ্ছে কম্পিউটার কি ধরনের অপারেশন হবে তা হচ্ছে বলে দেয়। যে অপকোডটা হচ্ছে কি যে এটা কি এডিশন হবে নাকি হচ্ছে সাবট্রাকশন হবে, মানে এটা কি যোগ হবে নাকি গুণ হবে,
হ্যাঁ, বা যেই কমান্ডটা দেওয়া হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অপকোড বা অপারেশন কোড। এবং অপারেন্ট কম্পিউটারে কি অপারেশন হবে তার নির্দেশ। অপারেন্ট হচ্ছে কি, যে ভ্যালুটা, যে আমি হচ্ছে এখানে অপকোড হচ্ছে কি, যেমন অ্যাড বললাম অ্যাড 2 3, এখানে এই অ্যাড এটা হচ্ছে অপকোড, এবং এই যে 2 আর 3 কে যে আমি যে যোগ করব, ঠিক আছে, এই 2 আর 3 টা হচ্ছে কি, 2 আর 3 টা হচ্ছে অপারেন্ট। হ্যাঁ, তো এখানে মেশিন ভাষায় যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম রচনার হচ্ছে সুবিধা অসুবিধা হচ্ছে এখানে দেওয়া আছে। এইগুলো একটু আপনারা দেখে নেবেন, যে কম্পিউটারের অভ্যন্তরীণ যে সার্কিট আছে, অর্থাৎ যেহেতু এটা সরাসরি কম্পিউটার মেমোরিতে বা কম্পিউটার সার্কিটে করতে পারে, কাজ করতে পারে, সেহেতু কম্পিউটারের অভ্যন্তরীণ যে সার্কিট বা মেমোরি অ্যাড্রেস আছে এর সাথে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয় এই ভাষার মাধ্যমে। এই ভাষা ব্যবহার করে কম্পিউটারের বর্তনী অর্থাৎ কম্পিউটার সার্কিটের ভুল ত্রুটি সংশোধন করা যায়। এই ভাষা অনুশীলনের মাধ্যমে কম্পিউটারের যে ইন্টারনাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্পর্কে জানা যায়। এবং এই প্রোগ্রাম যেহেতু এখানে কোনো ট্রান্সলেটর বা কোনো কিছু নেই, সরাসরি মেশিনের সাথে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রিলেটেড, এই মেশিনের ইয়াতে হার্ড ড্রাইভে মেমোরি অ্যাড্রেসে কাজ করে, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে সবচেয়ে ফাস্ট এক্সিকিউট হতে পারে এবং কম পরিমাণ লজিক ব্যবহার করা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট করা যায়, এবং কম পরিমাণের মেমোরিরও মানে কম লাগে, অর্থাৎ মেমোরি কম লাগে মেশিন প্রোগ্রামে, এবং ভাষায় রচিত প্রোগ্রামগুলোকে সরাসরি বুঝতে পারে, তাই কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না। তো আমরা পরবর্তীতে এই মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি যত ধরনের যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, অ্যাসেম্বলি, সি প্লাস প্লাস, ওইগুলোতে দেখবো যে সবগুলোর জন্য হচ্ছে অনুবাদক অর্থাৎ হচ্ছে ট্রান্সলেটরের প্রয়োজন হয়। যেমন অ্যাসেম্বলি প্রোগ্রামের জন্য হচ্ছে আমরা পরবর্তীতে একটু পরেই দেখবো যে অ্যাসেম্বলার নামক একটা অনুবাদকের প্রয়োজন হয়। তো যেহেতু এটা এত সুবিধা দিচ্ছে, তাহলে এটার কিছু অসুবিধাও আছে। যেমন এটা যেহেতু শুধুমাত্র মেশিন ভাষার প্রোগ্রাম রচনার অসুবিধাগুলো কি আমরা একটু দেখি, যে এই মেশিন ভাষার প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। কারণ 0 আর এবং শুধুমাত্র 1 দিয়ে কম্পিউটার সার্কিটে হচ্ছে কোড লেখা, মানে এখানে খুবই হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছে খুবই কষ্টকর, অর্থাৎ এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না, ঠিক আছে। তো প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য। তাকে একটা প্রোগ্রাম লিখতে হলে ওই কম্পিউটারের আগে স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, এবং ডিবাগ করা কষ্ট। ডিবাগ জিনিসটা হচ্ছে কি, ডিবাগ হচ্ছে কোনো আপনি একটা প্রোগ্রাম যখন লিখেন, ওই প্রোগ্রামটা হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করাই হচ্ছে ডিবাগ করা, ঠিক আছে। ওই ডিবাগ করা হচ্ছে কি কষ্টকর, এই জন্য হচ্ছে দক্ষ প্রোগ্রামারের অর্থাৎ প্রয়োজন হয়, খুবই দক্ষ মানে প্রোগ্রামারের প্রয়োজন হয়। তো এখানে হচ্ছে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু লেখা হচ্ছে, একটা প্রোগ্রাম দেওয়া আছে যেটা হচ্ছে ইনস্ট্রাকশন কোড, যেগুলো আসলে খুবই বোঝা কষ্টকর। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে যে কমেন্টস দিয়ে যে কোনটা কি কাজ করতেছে, যে এখানে LDA 140, ঠিক আছে। তো এগুলো সব এখানে বলে দেওয়া আছে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আপনারা একটু জাস্ট দেখে নিলেন। এরপর হচ্ছে আমরা চলে আসি যে অ্যাসেম্বলি ভাষার মধ্যে। তো অ্যাসেম্বলি ভাষায় হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা, মানে ওই যে মেশিন ভাষাটা আছে মেশিন ভাষার থেকে একটু আপডেট, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। তো ওইটা হচ্ছে কি, ওইটা থেকে হচ্ছে এটা একটু আপডেট, তার মানে এটা হচ্ছে আরেকটু বেশি সহজবোধ্য, অর্থাৎ মানুষ আরেকটু সহজেই বুঝতে পারবে। তো মেশিন তো কম্পিউটার তো আর 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। তো এই ভাষার প্রোগ্রামগুলো লিখলে তো কম্পিউটার সহজ মানে বুঝতে পারবে না। তো এই জন্যই দরকার হচ্ছে কি, এই জন্য দরকার হবে হচ্ছে আমাদের একটা ট্রান্সলেটর।
তো আমরা একটু দেখি যে বইয়ের মধ্যে কি আছে লেখাটা, সেটা হচ্ছে কি যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তীতে প্রোগ্রাম। এই ভাষা বিভিন্ন সংকেত সহযোগে হচ্ছে গঠিত, তাই একে হচ্ছে সাংকেতিক ভাষাও বলা হয়। তো একে কি বলা হয়? সাংকেতিক ভাষাও বলা হয়। সাংকেতিক কোডে হচ্ছে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন সাংকেতিক কোডের মাধ্যমে হচ্ছে দেওয়া হয়, নির্দেশ কমান্ড দেওয়া হয় অ্যাসেম্বলি ভাষায়। সেই সংকেতগুলো আমরা একটু পরে দেখব। যেমন অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে হচ্ছে মেশিন ভাষায় রূপান্তরিত করার জন্য হচ্ছে অ্যাসেম্বলার নামক এক ধরনের ট্রান্সলেটর, এই যে আমি যেটা বলতেছিলাম যে অ্যাসেম্বলার নামক একটি ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই মেশিন ভাষাটা শুরু হয়েছে 1945 সাল থেকে প্রচলন, এবং এই অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে কত থেকে 1950 সাল থেকে হচ্ছে প্রচলন শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। তো এই আমরা যে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামগুলো লিখি, এই প্রোগ্রামগুলোকে হচ্ছে বলা হয় হচ্ছে কি সোর্স কোড। ঠিক আছে, আর আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে যেই প্রোগ্রামগুলো লিখি সেগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্ট কোড। তো এখানে বলা যে আমরা এখানে তো অ্যাসেম্বলি ভাষা আমরা কি করি, সংকেত দিয়ে হচ্ছে বিভিন্ন সংকেত দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কোড নির্দেশ করি। তো এই সংকেতগুলোকে সিম্বলিক বা নিউমেনিক অর্থাৎ যে সংকেতের সাহায্যে কোনো বড় বড় সংখ্যাকে বা কথাকে মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তার মানে এই অ্যাসেম্বলি ভাষাটার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটি সাংকেতিক কোড, অর্থাৎ এটা হচ্ছে আমরা যে মেশিন ল্যাঙ্গুয়েজে যেমন 0101 ব্যবহার করা, এই 0101 এগুলোকে কোনো একটা সংকেতের মাধ্যমে কোনো একটা কিছুকে বোঝায়, তাই এই জন্য এটাকে বলা হয়েছে সিম্বলিক বা সাংকেতিক কোড। এবং 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বলার নামক একটা ট্রান্সলেটর ব্যবহার করে হচ্ছে এটাকে হচ্ছে ওই সাংকেতিক যে কোডগুলো লিখছে ওই সাংকেতিক কোডগুলোকে হচ্ছে মেশিন অর্থাৎ 0 আর 1 এ হচ্ছে কনভার্ট করা হয়। এবং 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে এই অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামগুলো লেখা হয় এই প্রোগ্রামগুলোকে হচ্ছে কি বলা হয়, সোর্স প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে, তার মানে এই ভাষায় রচিত প্রোগ্রামগুলো দক্ষ ও সংক্ষিপ্ত হয়, অর্থাৎ প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। যেহেতু সাংকেতিক কোড ব্যবহার হয় তাহলে তো ওই মেশিন কোড থেকে অবশ্যই একটু ছোট হবে, এবং সাংকেতিক কোড হলে এই প্রোগ্রামগুলো হচ্ছে ভুলের পরিমাণটা হচ্ছে কম হবে। তো অ্যাসেম্বলি ভাষায় হচ্ছে 4টি কমান্ডের অংশ থাকে। একটা হচ্ছে কি লেভেল, হচ্ছে অপকোড, অপারেন্ড, আর একটা হচ্ছে কমেন্ট। তো লেভেল বা ফিল্ড কি? লেভেল বা ফিল্ড হচ্ছে ওই যে সাংকেতিক যে ঠিকানাটা থাকে ওইটা যেখানে দেওয়া আছে, যে লেভেলে নির্দেশিত সাংকেতিক ঠিকানা থাকে প্রোগ্রামের অন্য কোথাও হতে জাম্প নির্দেশ দিয়ে কোনো লেভেলে যাওয়া যায়। ঠিক আছে, আর অপকোড হচ্ছে নিউমেরিক কোড থাকে এবং মেমোরিতে লোড করার জন্য এলডিএ বা বাগ করার জন্য হচ্ছে ডিপ। যেমন এই ডিপটা হচ্ছে অপকোড, যে আমি একটু আগে মেশিন কোডের কথা বললাম যে যেটা হচ্ছে অ্যাড, ওটা হচ্ছে অপকোড। এবং যার উপর হচ্ছে এই ডিভিশন, যার উপর হচ্ছে এই অপারেন্ট কাজ করে, অপকোড যার উপর কাজ করে তাকে হচ্ছে অপারেন্ট বলা হয়, অর্থাৎ যেই ভ্যালুগুলো নিয়ে হচ্ছে অপকোড কাজ করবে সেইগুলো হচ্ছে কি অপারেন্ট। এবং কমেন্ট হচ্ছে কি, কমেন্ট হচ্ছে প্রোগ্রামের অংশ নয়, অর্থাৎ কমেন্ট হচ্ছে বোঝার সুবিধার্থে, অর্থাৎ প্রতিটি নির্দেশের পাশে হচ্ছে কমেন্ট দেওয়া থাকে। যেমন একটা প্রোগ্রাম একজন লিখছে, ওই কোডটা দ্বারা কি বুঝাইছে সেই জিনিসটা হচ্ছে ওই ইয়ার মাধ্যমে হচ্ছে বোঝায়। যেমন এই যে ORG100, হ্যাঁ ORG100, তো এটা হচ্ছে মেইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড। তো এই লাইনটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা বুঝাইছে যে অরিজিন অফ প্রোগ্রাম ইন লোকেশন
100, তো মানে 100 লোকেশনে আছে কি এই প্রোগ্রামটা অবস্থিত, ঠিক আছে আছে মানে 100 অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে আছে। তো এরপরে যে কমান্ডটা আছে যে LDL অর্থাৎ লোড অপারেন্ড ফ্রম লোকেশন এ, মানে এই লোকেশন থেকে হচ্ছে এটা ইউ করতে বলছে, অপারেন্ডার নিতে বলছে। এরপর হচ্ছে এই যে এখানে আছে অ্যাট বি, ঠিক আছে, ফ্রম লোকেশন বি। তো এইভাবে হচ্ছে আর এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে এই কমেন্ট, হ্যাঁ তোমার কমেন্ট। আর অপারেন্ট জিনিসগুলো হচ্ছে কি এই যে এগুলোর মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে সেই জিনিস ভ্যালুগুলো হচ্ছে অপারেন্ট। তো অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনা সুবিধা কি এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখবো। তো এই ভাষায় রচিত প্রোগ্রাম দক্ষ সংক্ষিপ্ত হয়, যেহেতু এখানে হচ্ছে ওই যে সাংকেতিক কোড ইউজ করা হয় অ্যাসেম্বলি ভাষায়, সেই জন্য হচ্ছে এটা সংক্ষিপ্ত হয়। মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না, মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না এখানে। প্রোগ্রাম রচনার ভুলের পরিমাণ হচ্ছে কম হয় এবং মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কেও জানা হয় এবং ডিবাগ করাও সহজ হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে কি এটা একটু সহজ। এবং রচনার অসুবিধা কি, এটাও অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ, কিন্তু মানে ইয়া থেকে আবার একটু ভালো, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে ভালো। তো এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না সেম মেশিন ল্যাঙ্গুয়েজের মতো। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্পর্কে, কম্পিউটার স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকা কি অপরিহার্য, এবং প্রোগ্রাম নির্বাহের জন্য হচ্ছে অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন বা অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। তো এখানে আর একটা অনুবাদক দরকার হয়, এটা আমরা আগে থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে জেনে এসেছি। তো এখানে অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত কিছু নিউমেরিক বা সাংকেতিক যেই সিম্বলগুলো আছে যে অ্যাসেম্বলি ভাষায়, সেই জিনিসগুলো এখানে হচ্ছে দেওয়া আছে। যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো LDA, LTA, ক্লিয়ার দ্বারা কি বোঝায়, ক্লিয়ার অ্যাকুমুলেটর, এগুলো সব হচ্ছে এক একটা রেজিস্টার, লোড অ্যাকুমুলেটর, রেজিস্টার, স্টোর, এগুলো এক একটা এডিশন, এগুলো এক একটা হচ্ছে কি সাংকেতিক চিহ্ন বা এক একটা কমান্ড বা নির্দেশ, ঠিক আছে। সাংকেতিক চিহ্নগুলো দিয়ে হচ্ছে এই যে কোনো একটা স্টেপ থেকে অন্য একটা স্টেপে জাম্প করার জন্য হচ্ছে যে এই জাম্প দ্বারা কি বোঝায়, যে নিঃশর্তভাবে কোনো প্রোগ্রামের কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়া। তো এই এরপর হচ্ছে ক্লিয়ার দ্বারা কি বোঝায়, কোনো একটা রেজিস্টারকে হচ্ছে ফাঁকা করা। তো আপনি এতক্ষণ একটা রেজিস্টার বা একটা ভ্যারিয়েবলের মধ্যে কাজ করছেন, ঠিক আছে, এখন এটাকে ফাঁকা করে দিবেন, তো সেটার জন্য হচ্ছে এই যে ক্লিয়ার। তো এই ধরনের এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু একবার জানার জন্য দেখে নেবেন আর কি। এখানে অ্যাকুমুলেটরটা কি সেই জিনিসটা একটু এখানে বিস্তারিত বলে দিচ্ছে। যে অ্যাকুমুলেটর হলো সিপিইউ এবং সিপিইউ এর রেজিস্টার, অর্থাৎ সিপিইউ এর মধ্যে যে রেজিস্টার থাকে অর্থাৎ অভ্যন্তরীণ মেমোরি। তো সিপিইউতে হচ্ছে রেজিস্টার থাকে, সেখানে হচ্ছে গাণিতিক এবং লজিক্যাল, অ্যারিথমেটিক এবং লজিক্যাল যে কাজের ফলাফল হচ্ছে টেম্পোরারিলি হচ্ছে অর্থাৎ সাময়িকভাবে হচ্ছে এখানে স্টোর করা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি অ্যাকুমুলেটর রেজিস্টার, সেটা হলো অ্যাকুমুলেটর। তো এখানে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা এতক্ষণ যা জানলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যান্ত্রিক ভাষা আর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা আর হচ্ছে যান্ত্রিক ভাষার মধ্যে পার্থক্য, এইটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখি যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা আর হচ্ছে অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্যটা কি। যেমন মেশিন ভাষায় কি, মেশিন ভাষা হচ্ছে 0 আর 1 দিয়ে হচ্ছে লেখা ভাষাকে বলা হচ্ছে কি মেশিন ভাষা। আর ওই যে সাংকেতিক ভাষা অ্যাসেম্বলি ভাষা হচ্ছে কি সাংকেতিক ভাষা বা সিম্বলিক কোড বা নিউমেরিক কোড, হ্যাঁ নিউমেরিক কোড ব্যবহার করে যে ভাষা কোড লেখা হয় সেই ভাষা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। আর এই মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে হচ্ছে বস্তু প্রোগ্রাম বলা হয়, বস্তু প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে, বা ইংলিশে হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। আর এই ভাষার প্রোগ্রামকে বলা হয়েছে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলা হয়। তা এটাতে হচ্ছে 3 নম্বর যে ইয়েটা সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। আর এইখানে হচ্ছে কি অ্যাসেম্বলার নামক একটা অনুবাদকের প্রয়োজন হয়। তো এই মেশিন হচ্ছে কি সহজেই ভাষা বুঝতে পারে। আর এটা
মানে সহজে বুঝতে পারে না, যেহেতু এটা হচ্ছে মেশিন সহজে বুঝতে পারে না, সেহেতু এটাতে হচ্ছে কি করা হয়, একটা অনুবাদকের দরকার হয়। তো সরাসরি তো এটার সাথে যে কম্পিউটারের মেমোরি আছে ওটার সাথে কোনো হার্ডওয়্যার আছে ওইটার সাথে কানেকশন নেই, তো এই জন্য সহজেই বুঝতে পারে না। এটা ডিবাগ করা কঠিন, এটা ডিবাগ করা হচ্ছে সহজ। তো এরপর হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম সেটা হচ্ছে কি নিম্ন স্তরের ভাষা, হচ্ছে মধ্যম স্তরের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কম্পিউটার দিয়ে আরো বেশি কাজ করানোর জন্য মধ্যম স্তরের ভাষার উদ্ভব হয়। তো বেশি কাজ করতে হলে হচ্ছে কি আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজটাকে আর একটু আপডেট করতে হবে। তো যত বেশি আপডেট করবে তত সহজেই হচ্ছে প্রোগ্রামাররা হচ্ছে তত সহজেই কোড লিখতে পারবে। তো এই ভাষায় নিয়ন্ত্রণ সিস্টেম প্রোগ্রাম সম্পর্কে রচনা করা যায়। মধ্যম স্তরের ভাষা হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কোনো কম্পিউটারে নির্বাহ করা সম্ভব, তো মধ্যম স্তরের যে ভাষাগুলো আছে আমরা সেই ভাষাগুলো সম্পর্কে জানি আগে। যেমন কি মধ্যম স্তরের মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, তো সেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, ফরট্রান, ফোর্থ, ম্যাক্রো অ্যাসেম্বল, ফরট্রান, প্যাসকেল। তো একটা কনফিউশন আছে যে প্রায় একটা কোশ্চেন নিয়ে, সেটা হচ্ছে সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে দেখতেছি যে সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা সি এর আবিষ্কার হচ্ছে ড্যানিশ রিচি। তো ড্যানিশ রিচিও বলছেন তার বইয়ের মধ্যে যে সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা মধ্যম স্তরে যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর সম্পর্কে একটু বৈশিষ্ট্য বা সুবিধা সম্পর্কে আমরা একটু জানি। যেমন এ ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের জন্য হচ্ছে সহজসাধ্য, অর্থাৎ যারা হচ্ছে প্রোগ্রাম লিখে তাদেরকে হচ্ছে প্রোগ্রাম বলা হয়। তো এই ভাষাগুলো আপডেট করাই হয় হচ্ছে প্রোগ্রামারদের কাজকে সহজ করার জন্য। আমি বিভিন্ন প্রজন্মের যে ভাষা সেখানে বলছি যে মানে মানুষের যে সহজ যে যাতে বুঝতে পারে সেজন্য হচ্ছে বিভিন্ন প্রজন্মের ভাষাগুলো হচ্ছে ডেভেলপ করা হয়েছে বা বিভিন্ন প্রজন্মের ভাষাগুলো আসছে। তো এক নম্বরে সেটা হচ্ছে কি লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের জন্য সহজসাধ্য, যে কোনো ধরনের কম্পিউটারে কি করা যায় এই প্রোগ্রাম নির্বাহ করা যায়। যেমন আগের লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো শুধুমাত্র ওই কম্পিউটার বা ওই মেশিনের জন্যই দেখা হতো। তো এখান থেকে একটা কম্পিউটারের জন্য লিখলে অন্য কম্পিউটারও কী করা যায় প্রোগ্রামগুলো এক্সিকিউট করা যায় বা প্রোগ্রামগুলো রান করানো যায়। আগেরগুলো হচ্ছে রান করানো যেত না, মেশিন আর হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামগুলো। একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ, অর্থাৎ একবার যে প্রোগ্রামটা লিখিত হয় পরবর্তীতে যদি পরিবর্তনের দরকার হয় সেটা করা সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং ভুল সংশোধন করা সম্ভব। মধ্যম স্তরের ভাষা অসুবিধা কি? তো এটাতে হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়। ভাষা সরাসরি মেশিন বুঝতে পারে না এবং উচ্চতর ভাষার তুলনায় এ ভাষা একটু কঠিন। তো উচ্চস্তরের ভাষার তুলনায় আছে তুলনামূলকভাবে তো একটু কঠিন হবে, কারণ উচ্চতর ভাষা তো হচ্ছে আরও বেশি মানুষ সহজেই বুঝতে পারে, মানুষের জন্য হচ্ছে সহজ করে ডেভেলপ করা হয়েছে। তো আমরা এখন চলে আসছি উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই টপিকের মধ্যে। তো মেশিন দেখি কি লেখা আছে এখানে। মেশিন বা অ্যাসেম্বলি ভাষা এক ধরনের কম্পিউটার রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, ঠিক আছে। তাছাড়া লো লেভেল ভাষায় মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য ও সহজসাধ্য কাজ, শ্রমসাধ্য কাজ। মেশিন ভাষায় প্রোগ্রাম কষ্টকর ও শ্রমসাধ্য কাজ। কম্পিউটারের পক্ষে লো লেভেল ভাষা বোঝা সহজ হলেও মানুষের পক্ষে লো লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এ সকল অসুবিধা অব্যতির প্রচেষ্টার জন্য হচ্ছে হাই লেভেল বা উচ্চতর ভাষার উদ্ভব। তো আমি আগে থেকেই বলে এসেছি যে
মানে মূলত হচ্ছে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রজন্ম বা ভাষার আপডেট যেগুলো আসছে সেগুলো হচ্ছে কি কারণে সেগুলো আসছে হচ্ছে প্রোগ্রামারদের সুবিধার জন্য, মানে মানুষের যাতে খুব সহজেই তাদের প্রোগ্রামগুলো হচ্ছে বুঝতে পারে। তো মানুষের কাছাকাছি ভাষা হচ্ছে যেটা সেটা হচ্ছে হাই লেভেল ভাষা বা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো মানুষের কাছাকাছি ভাষা হচ্ছে কোনটা, মানুষ যেটা সহজে বুঝতে পারে সেটা হচ্ছে হাই লেভেল ভাষা। তো এই হাই লেভেল ভাষা হচ্ছে মানুষ দ্রুত লিখতে, বুঝতে এবং স্মরণ রাখতে পারে। এটি ইংরেজি ভাষার হচ্ছে সদৃশ। প্রোগ্রাম ভাষায় লিখিত প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠনের সম্পর্কে ধারণার প্রয়োজন হয় না। উদাহরণ দিলে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে এখানে C++ নিয়ে আসছে, আবার প্যাসকেল, ফরটান ইত্যাদি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করা আছে। তো হচ্ছে পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কতিপয় বৈশিষ্ট্য বা সুবিধাগুলো কি? হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। নাম্বার মানুষের পক্ষে নিম্নতর স্তরের চেয়ে উচ্চ স্তরের ভাষা শেখা হচ্ছে খুব সহজ। তো হাই লেভেল ভাষা হচ্ছে তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। নিম্ন স্তরের ভাষা হচ্ছে 4টি নির্দেশের জায়গায় উচ্চ স্তরের ভাষায় একটি বাক্য লিখলেই চলে। হ্যাঁ, তো 4-5টি যেখানে হচ্ছে নিম্ন স্তরের ভাষা হচ্ছে 4 থেকে 5টি ইনস্ট্রাকশন বা লাইন লিখতে হতো, সেখানে হচ্ছে এই একটি যে বাক্য বা একটি লাইন লিখলে হচ্ছে আমার সেই কাজগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে করতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সংশোধন করাও সহজ। লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায় এবং প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। তো তুলনামূলকভাবে হচ্ছে কি প্রোগ্রামগুলো হচ্ছে ছোট, যেহেতু 3-4টা ইনস্ট্রাকশনকে একটা লাইনে লেখা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই প্রোগ্রামের ইয়াটা হচ্ছে ছোট হবে, আকৃতিটা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধাটা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা হচ্ছে এ ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। প্রোগ্রাম লেখার পূর্বে হচ্ছে স্ট্রাকচারটা জানতে হয়। প্রোগ্রাম লেখার পূর্বে হচ্ছে স্ট্রাকচারটা জানতে হবে। এরপর হচ্ছে কমান্ডের সিনট্যাক্স জানতে হয়। এই ল্যাঙ্গুয়েজ লিখিত প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য অনুবাদকের প্রয়োজন হয়। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় হচ্ছে এর দক্ষতা হচ্ছে কম। লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা তুলনায় মেমোরি বেশি প্রয়োজন পড়ে। আর হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষায় হচ্ছে কি তুলনামূলক লো লেভেল ভাষার তুলনায় ফ্লেক্সিবিলিটি কম, নমনীয়তা কম। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার দেখবো আমরা। ইউজ অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয়। হচ্ছে কি বড় প্রোগ্রাম তৈরির কাজে, অর্থাৎ বৃহৎ ডেটা প্রসেসিং এর কাজে, অর্থাৎ বর্তমান সময়ে যেই বিগ ডেটা অ্যানালাইসিস করা হয় সেই কাজে হচ্ছে আমাদের এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরি প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে এবং জটিল গাণিতিক সে হচ্ছে ব্যবহৃত সফটওয়্যার তৈরির কাজে, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে, বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে ব্যবহারের দিক থেকে। একটা হচ্ছে সাধারণ কাজের অর্থাৎ জেনারেল পারপাস ভাষা, আর একটা হচ্ছে কি স্পেশাল পারপাস। তো স্পেশাল পারপাস ইউজ করা হয়। যেমন যেসব ভাষা হচ্ছে সব ধরনের কাজের উপযোগী তাকে হচ্ছে জেনারেল কাজের ভাষা বলা হয়, যেমন বেসিক, সি ইত্যাদি। এই ভাষাগুলো হচ্ছে যে ভাষা শুধুমাত্র বিশেষ বিশেষ কাজে উপযোগী তাদেরকে হচ্ছে বিশেষ কাজের ভাষা বলা হয়, যেমন হচ্ছে কোবল, লিপস, ফরটান। ঠিক আছে, মানে কোনো স্পেসিফিক কোনো বিশেষ কাজ করার জন্য যেই ভাষাগুলো বানানো আছে ওগুলো হচ্ছে স্পেশাল পারপাস, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর
যেগুলো ইন জেনারেল সব কাজ মোটামুটি সাধারণ যে কাজগুলো আছে ওইগুলো করার জন্য ডেভেলপ করা হয়েছে, সেগুলো হচ্ছে জেনারেল পারপাস ভাষা। বিশেষ কাজের ক্ষেত্রে হচ্ছে স্পেশাল পারপাস হাই লেভেল ভাষাগুলোকে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যথা হচ্ছে কি বাণিজ্যিক বা প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন বিজনেস এর ক্ষেত্রে যেখানে মেমোরির অনেক বেশি প্রয়োজন হয় বা অনেক বড় বড় ক্যালকুলেশনের প্রয়োজন হয় বিজনেসের, সেই ক্ষেত্রে হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে হচ্ছে স্পেশাল পারপাস যেই ভাষাগুলো আছে সেটা ব্যবহার করা হয়। এবং বৈজ্ঞানিক প্রয়োগ যেখানে হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ করা হয়, সেখানে অনেক স্পেশাল পারপাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো ব্যবহার করে, এবং বিশেষ ভাষা, বিশেষ প্রয়োগের ভাষা। তো বাণিজ্যিকভাবে কি, বাণিজ্যিকভাবে হচ্ছে সব ভাষার ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত ডেটার বিশ্লেষণ, বিন্যাস, প্রক্রিয়াকরণ ব্যাপক সুবিধা থাকে। এ ধরনের ভাষা হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্যে সংশ্লিষ্ট প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত করা হয়। ঠিক আছে, বিভিন্ন রিপোর্ট এবং সারণী প্রদর্শনের জন্য, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে চার্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়। যেমন কোবল হচ্ছে অন্যতম বাণিজ্যিক প্রয়োগ ভাষা। তো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোবল হচ্ছে অন্যতম বাণিজ্যিক প্রয়োগের ভাষা। এখানে হচ্ছে বৈজ্ঞানিক ভাষার ক্ষেত্রে কি, বৈজ্ঞানিক গবেষণা অর্থাৎ রিসার্চ করার ক্ষেত্রে বিভিন্ন ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ, তথ্যপত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পর্যবেক্ষণ এবং ফলাফল প্রক্রিয়াকরণের সুবিধা থাকে। তো শক্তিশালী গাণিতিক কাজের ক্ষমতা হচ্ছে গাণিতিক ফাংশনের মাধ্যমে হচ্ছে বৃহৎ লাইব্রেরি বা গাণিতিক বর্ণনা বা সূত্র ব্যবহারের সুবিধা, ম্যাট্রিক্স, হ্যাঁ, ব্যবহারের ক্ষমতা এই ধরনের ভাষার বিশেষত। তো এগুলো হচ্ছে কি যে রিসার্চের জন্য হচ্ছে অ্যালগল, তারপর হচ্ছে ফরটার্ন, এই ধরনের ভাষা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা। বিশেষ ভাষা হচ্ছে কি, বিশেষ ভাষা হচ্ছে বিশেষ প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ ভাষার উদ্যোগ আছে যেমন মেশিন নিয়ন্ত্রণ, সিমুলেশন, বিভিন্ন ধরনের সিমুলেশন করার জন্য হচ্ছে এই ভাষা। যেমন সিএসএল হচ্ছে সিমুলেশন ভাষা, কম্পিউটার মেশিন ভাষা হচ্ছে মডিউল 2। এই ধরনের ভাষা হচ্ছে বিশেষ প্রয়োগের ভাষা। তো আমরা এই পার্থক্যটা হচ্ছে দেখে নেবেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে পার্থক্য। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, আর কম্পিউটার সর্বজন ব্যবহার উপযোগী, সর্বজন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি হয় সেটা হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা। এইটি মেশিন ভাষায় বিদায় কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। এখানে মেশিন বোঝানোর অনুবাদকের প্রয়োজন হয় না, আর এটার ক্ষেত্রে হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি সবগুলোতে হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। মেশিন ভাষায় তুলনামূলক উচ্চ স্তরের ভাষা প্রোগ্রাম লেখা সহজ। মেশিন ভাষা হচ্ছে প্রোগ্রামকে হচ্ছে কি বলা হয়, অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়, এবং উচ্চতর স্তরের ভাষা হচ্ছে সোর্স প্রোগ্রাম বা উচ্চ প্রোগ্রাম বলা হয়। মেশিন ভাষা হচ্ছে বাইনারি, যা হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত, এবং কয়েকটি উচ্চ স্তরের ভাষা হচ্ছে কি যেমন সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল এবং ফরটার্ন। এই ভাষা মেশিন সহজেই বুঝতে পারে, আর এই ভাষা হচ্ছে সহজে বুঝতে পারে না। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা কি কম থাকে, এবং প্রোগ্রাম ডিবাগ করাও সহজ। এবার আসেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে পার্থক্য। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা আগে পড়ে আসছি যে এটাতে হচ্ছে নিউমনিক কোড ব্যবহার করা হয়ে থাকে, ভাষা অ্যাসেম্বলি কোড বলে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে হচ্ছে কি উচ্চ প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলে। এই ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারে বোঝানোর জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদকের কী করা হয় প্রয়োজন হয়। অ্যাসেম্বলার নামক অনুবাদকের প্রয়োজন হয় বোঝানোর জন্য মেশিন ভাষায় অনুবাদ করে দিতে হয়।
আর এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বা লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য মেশিন ভাষায় অনুবাদ করে দিতে হয়। তো এই জন্য বিভিন্ন ধরনের অনুবাদক যন্ত্র রয়েছে, ইন্টারপ্রেটার আছে, কম্পাইলার আছে, হ্যাঁ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। এটি মেশিন নির্ভর ভাষা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে উচ্চতর ভাষা মেশিন নির্ভর নয়। আর এই ভাষা ব্যবহারের জন্য অনুবাদক প্রোগ্রামকে অ্যাসেম্বলার বলা হয়। আর এই যে এখানে হচ্ছে অনুবাদক প্রোগ্রামকে বলা হয় হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। আমি একটু আগে যেটা বললাম যে এই ভাষার জন্য কম মেমোরির প্রয়োজন হয়, যেহেতু উচ্চ স্তরের ভাষা সেহেতু ভাষা হচ্ছে কি বেশি মেমোরির প্রয়োজন হয় বা স্পেস বেশি দরকার হয়। এখানে কয়েকটি জনপ্রিয় উচ্চ স্তরের প্রোগ্রামিং যে ভাষা আছে সেগুলো দেওয়া আছে। সেগুলো হচ্ছে কি যে ভিজুয়াল বেসিক, ফরটান, কোবল, প্যাসকেল, ঠিক আছে, ফরটান, কোবল, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি। তো এই যে দেখেন এখানে হচ্ছে যে সিকে হচ্ছে উচ্চ স্তরের ভাষার মধ্যে বলা হয়েছে, সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। যদি উত্তর যদি মিড লেভেল না থাকে তখন হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এইটা এমসিকিউতে আসলে দাগানো যেতে পারে আমার মতে। তো এখানে হচ্ছে বিভিন্ন যে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে, উচ্চ স্তরের ভাষা সম্পর্কে হচ্ছে এই ধারণা দিছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরিচিত করছে, সেটা হচ্ছে 1970 সালে বেল ল্যাবরেটরিতে ডেনিশ রিসি সি ভাষার উদ্বোধন করেন। বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় উচ্চতর ভাষা হিসেবে সি পরিচিত। ভাষাটির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমের কোড লেখা ব্যবহৃত করা এবং এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়। ঠিক আছে, এটি মধ্যস্তরের ভাষা হিসেবে পরিচিত এবং সি ভাষায় সহজেই কি করা যায়, অত্যন্ত জটিল যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করা যায়। এবং এর পরবর্তী সি এর আপডেট যে ভার্সন আছে সেই ভার্সনটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। সি প্লাস প্লাস হচ্ছে সি এর আপডেট ভার্সন, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। অর্থাৎ সবগুলো যে কোনো কিছুকে হচ্ছে এখানে এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্ট হিসেবে কল্পনা করা হচ্ছে করতে হবে। তো এটা আবিষ্কার করছেন কে, সেটা হচ্ছে বেল ল্যাবরেটরিতে হচ্ছে এই যে বিজার্নি স্ট্রাউস স্ট্রাপ এ ভাষার উদ্ভাবন করেন। প্রথমে নাম ছিল সি উইথ ক্লাস, পরবর্তীতে অর্থাৎ সি উইথ ক্লাস এবং পরবর্তীতে আরো কিছু নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করে সি প্লাস প্লাস নামকরণ করা হয়। তো এখানে কিছু আছে যেগুলো একটু বিস্তারিত একটু দেখে নেবেন। তো জাভার সৃষ্টির প্রেরণা হলো সি প্লাস প্লাস, অর্থাৎ জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটার সৃষ্টির প্রেরণা হয়েছে কি সি প্লাস প্লাস, এবং মজিলা ফায়ারফক্স এবং আর ক্রোম যে ক্রোম ব্রাউজার আছে সেগুলো বেশিরভাগই আছে সি প্লাস প্লাস দিয়ে আছে লেখা। ঠিক আছে, এবং সি দিয়ে তৈরি করা হয়েছে কি এক্স উইন্ডো সিস্টেম এবং কিউট ইত্যাদির মতো গ্রাফিক্যাল ডিসপ্লে ম্যানেজমেন্ট প্রোগ্রামিং। এবং ভিজুয়াল বেসিক কি, ভিজুয়াল বেসিক একটা এক ধরনের হচ্ছে প্রোগ্রামিং। এটার পারপাস হচ্ছে কি, এটা হচ্ছে উইন্ডোজ যে অ্যাপ্লিকেশন নাম নিলে চলে আসে ভিজুয়াল বেসিকের নাম, অর্থাৎ উইন্ডোজের যে উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলো যেগুলো বানানো হচ্ছে এই ভিজুয়াল বেসিক দিয়ে। ঠিক আছে, তো মাইক্রোসফট এটার হচ্ছে ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজ কিনে সেটাকে ডেভেলপ করে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিই সহ 1991 সালে ভিজুয়াল বেসিক হচ্ছে বাজারে ছাড়ে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কাজ করা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, অনেক জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। বর্তমানে আছে অ্যাপ্লিকেশন
বানানোর জন্য এবং অ্যান্ড্রয়েড অ্যাপস, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন সবগুলোর জন্য হচ্ছে এটা অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। তো এগুলো একটু দেখে নেবেন যে এই জিনিসগুলো এখান থেকে পড়লে বুঝতে পারবেন যে অ্যালগো কি। অ্যালগো হচ্ছে যে অ্যালগোরিদমিক, এটা হচ্ছে বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়, স্পেশাল পারপাস অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো করে নেবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 4th GL অর্থাৎ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী করা হয়েছে যে কম্পিউটার সহজে ব্যবহার করার জন্য ভাষাকে 4th প্রজন্মের ভাষা বা 4th GL অতি উচ্চ স্তরের ভাষাকে বলা হয় হচ্ছে কোনটাকে, 4th GL কে বলা হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। তো এটা কি করা হয়, এই রিপোর্ট এবং পর্যায় ফলাফল গঠন, ডেটা রেকর্ড, ইনপুট, ডেটা প্রভৃতি নির্দিষ্ট সরল কুয়েরি নির্দেশ করা হয়। এইসব প্রধানত বাণিজ্যিক প্রয়োগের জন্য হচ্ছে এসব ভাষাকে হচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশন জেনারেটর হিসেবে বলা হয়। ঠিক আছে, তো এই যেমন যদি এমসিকিউ আসে যে নিচের 4th জেনারেশন ভাষা কোনটি, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা SQL বা ওরাকল SQL। এটা হচ্ছে কি 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল C++, জাভা, পাইথন, এগুলো ছিল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে কি এবং 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে SQL এবং ওরাকল। তো এখন 4GL এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে আমরা একটু দেখি। যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়, অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো। এই ডাটাগুলো হচ্ছে কি ডাটা সংরক্ষণ, কুয়েরি, রিপোর্ট ইত্যাদি কাজে খুব সহজেই করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে তো এই ভাষাগুলোর ব্যবহার হচ্ছে আমরা যে DBMS চ্যাপ্টার আছে, অধ্যায় 6 আছে, সেই অধ্যায় আছে আমরা আরও বিস্তারিত দেখব যে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ করে কীভাবে হচ্ছে ডেটাবেজ ইনসার্ট করে আপডেট করা যায়। সেই জিনিসগুলো হচ্ছে আমরা ওই চ্যাপ্টারের মধ্যে আমরা বিস্তারিত দেখব। এখান থেকে হচ্ছে আমরা ধারণা নিয়ে নিই যে এটা হচ্ছে প্রোগ্রামিং এর প্রসেসকে সহজ করে উচ্চতর ভাষার তুলনায় হচ্ছে 4GL খুবই সহজ এবং বোধগম্য ব্যবহার করা হয় এবং 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। একটি কমান্ড লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায় এবং পুরো প্রোগ্রাম একবারে হচ্ছে কম্পাইল করতে হয় না। এই ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে। চতুর্থ প্রজন্মে যে ভাষাটা আছে সেটা একটু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে অনেক বেশি মেমোরি প্রয়োজন হয়, প্রোগ্রামের আকার অধিকাংশ সময়ই হচ্ছে একটু বড় হয়। ঠিক আছে, এটি হার্ডওয়্যার ক্যাপাসিটির উপর অনেকাংশ হচ্ছে নির্ভরশীল। অনেক বেশি ডিস্কের যেই মেমোরি অ্যাড্রেস স্পেসের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 5GL। 5GL হচ্ছে কি যে 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগোরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ। সব কি কনস্ট্যান্ট বেজ এবং লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ হলো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে হচ্ছে অ্যালগোরিদম ব্যবহার না করে হচ্ছে সহজভাবে সমাধান করা যায় যেটা, সেটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে আমরা এই 5th জেনারেশনে হচ্ছে আমরা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে 5th জেনারেশনে হচ্ছে আমরা হচ্ছে AI নিয়ে হচ্ছে আমরা কাজ করি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে এখানে লেখা আছে 5th জেনারেশনকে এমনভাবে ডিজাইন করা আছে যাতে আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন
প্রোগ্রামার ছাড়াই কম্পিউটারকে সমস্যার সমাধান করা যায়। প্রোগ্রামারদেরকে কীভাবে একটি রুটিন অথবা একটা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে তা চিন্তা না করে কীভাবে সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে তা নিয়ে ভাবলেই চলে। তো 5th জেনারেশন হচ্ছে কি, মূলত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা গবেষণার জন্য ব্যবহৃত হয়। তাহলে 5th জেনারেশনের বৈশিষ্ট্যটা কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কি, প্রলং, অপস 5 এবং মার্কারি। আমরা যদি একটু যদি রিক্যাপ করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারবো যে আমরা হচ্ছে এই যে 5GL অর্থাৎ 5GL যে ইয়াগুলো দেখলাম, সেখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম হচ্ছে মার্কারি, এরপর হচ্ছে প্রলগ, এরপর হচ্ছে OPS 5 ইত্যাদি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এটা 5GL অর্থাৎ 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে AI বেসড, আর 4th জেনারেশনের যেটা ছিল 4GL সেটা ছিল কি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL বা ওরাকল। এবং এর আগের যেগুলো ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 4th জেনারেশনকে বলা হয় হচ্ছে অতি উচ্চতর, আর 3rd জেনারেশনগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি উচ্চতর, সেগুলো হচ্ছে ছিল হচ্ছে C++, জাভা, পাইথন, উচ্চতর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আগে ছিল হচ্ছে। আর আমরা এর আগে দেখছিলাম হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন জানলাম বিভিন্ন প্রজন্মের ভাষার মধ্যে। এরপর হচ্ছে আমরা ওই ভাষার করতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হয়। যেমন অনুবাদক আসছে হচ্ছে অবজেক্ট প্রোগ্রামকে হচ্ছে ট্রান্সলেট করার জন্য হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয় না। তো আমরা সোর্স প্রোগ্রামকে যখন অবজেক্ট প্রোগ্রামে অর্থাৎ সোর্স প্রোগ্রামকে যখন অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করি, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় কি মেশিন ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো লেখা হয় সেগুলো হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রোগ্রামগুলোকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম। আর আমরা অন্য যেই প্রোগ্রামগুলো লিখি বাকিগুলো সবগুলোকে বলা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার যেই ভাষাটা বোঝে সেটা হচ্ছে কি ভাষা, সেটা হচ্ছে অবজেক্ট ভাষা। তাহলে আমাদের এই সোর্স যে অন্য ভাষায় যে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে অন্য যেই প্রোগ্রামিং ভাষায় যেই কোডগুলো লিখি সেই কোডগুলো হচ্ছে আমাদের কি কোড, সোর্স কোড। তাহলে এই সোর্স কোডটাকে অবশ্যই আমাদেরকে কি মেশিনকে বোঝানোর জন্য অবজেক্ট কোডে হচ্ছে আমাদেরকে রূপান্তর করতে হবে। তাহলে যেই এই যে সোর্স কোডটাকে যেই অবজেক্ট কোডে রূপান্তর করে যেই প্রোগ্রামগুলা, সেই প্রোগ্রামগুলোকেই বলা হচ্ছে কি প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানে সেই কথাগুলো হচ্ছে মানে বলা হয়েছে। যে প্রোগ্রামের মাধ্যমে উচ্চ প্রোগ্রাম অর্থাৎ সোর্স প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে বলা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম। মূলত উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করাকেই হচ্ছে কি বলা হয় অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানে আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো এখানে আছে, যে মেশিন ভাষা ব্যবহৃত যে কোনো মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় রচিত প্রোগ্রামকে হচ্ছে সোর্স বা উচ্চ প্রোগ্রাম বলা হয়। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এই ধরনের অনুবাদক সোর্স প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ হচ্ছে কি তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। সেগুলোর নাম কি? একটা নাম হচ্ছে কম্পাইলার, একটা নাম হচ্ছে ইন্টারপ্রেটার, আর একটা নাম হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, আমরা এখন হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের যে সোর্স কোড ফাইল এরকম থাকে, এই সোর্স কোডটাকে হচ্ছে এই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার। ঠিক আছে, এই অনুবাদ কোডগুলোকে কি করে আমাদের এই যে অবজেক্ট কোডে হচ্ছে আমাদের অবজেক্ট কোডটা হচ্ছে দেখতে হচ্ছে এই টাইপের, যে 010101। ঠিক আছে, এই অবজেক্ট কোডগুলো হচ্ছে আমাদের মেশিন কোড।
হ্যাঁ, আর এই যে আমরা যেইগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে কোডগুলো লিখলাম, এই কোডগুলো হচ্ছে আমাদের হচ্ছে সোর্স কোড, বা এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোড। ঠিক আছে, তো আমরা এখন যে অনুবাদকগুলো পড়বো, তাহলে কম্পাইলারটা হচ্ছে কি, কম্পাইলারটা হচ্ছে এক ধরনের অনুবাদক। তো এইগুলোর কাজের উপর ভিত্তি করে হচ্ছে এগুলো হচ্ছে এক এক টাইপের কাজ করা। ঠিক আছে, তাহলে এগুলোর আমরা হচ্ছে মানে পার্থক্যগুলো হচ্ছে একটা পড়বো, যে কম্পাইলার কিভাবে কাজ করে। তো কম্পাইলার কিভাবে কাজ করে, কম্পাইলার হচ্ছে উচ্চ স্তরের ভাষার লেখা প্রোগ্রামকে, অর্থাৎ উচ্চ বা সোর্স প্রোগ্রামকে হচ্ছে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য প্রোগ্রামকে কম্পাইলার বলা হয়। ঠিক আছে, তার মানে কি করে, কম্পাইলার কি করে, সোর্স প্রোগ্রামকে বস্তুর প্রোগ্রামে, অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে। তো কম্পাইলার হচ্ছে কি করে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে হচ্ছে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে দেয়। তো এই যেমন এই উপরে যে কোডটা আছে, এই কোডটাকে হচ্ছে কম্পাইলার কিভাবে কনভার্ট করে, কম্পাইলার হচ্ছে এই কোডটাকে হচ্ছে শুরুতে হচ্ছে পুরোটা একসাথে পড়বে, এখান থেকে এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে একসাথে পড়বে। এরপর হচ্ছে এটাকে হচ্ছে অনুবাদ করবে। এরপর অনুবাদ করার পরে যদি কোনো এরর থাকে, হ্যাঁ, ভুল থাকে, তাহলে হচ্ছে ওইটা হচ্ছে তখন হচ্ছে দেখাবে, মানে পুরোটা একসাথে অনুবাদ করার পর হচ্ছে ভুলটা হচ্ছে দেখাবে। তো এটা বলছে যে কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটিকে হচ্ছে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। আর এ কারণে হচ্ছে কম্পাইলার চালানোর জন্য বেশি পরিমাণ হচ্ছে মেমোরির প্রয়োজন হয়। তো এটাকে মনে করতে পারেন যে মুস্তাফিজ যখন হচ্ছে প্রথম আইপিএল খেলতে গেছে, তখন হচ্ছে যেই ও তো ইংলিশ বলতে পারে না, তখন হচ্ছে ওর জন্য হচ্ছে একটা কি অনুবাদকের প্রয়োজন আছে। ও বাংলায় কথা বলে, ওই বাংলা ভাষাটাকে হচ্ছে কি করে, একজন হচ্ছে ইংলিশে হচ্ছে মুস্তাফিজের হচ্ছে কি করে এটা হচ্ছে কনভার্ট করে দেয়। তো মুস্তাফিজের কথাটা যদি, মানে মুস্তাফিজের পুরো ইন্টারভিউটা যদি ফার্স্ট টু লাস্ট যে কথাগুলো বলে, সেই সবগুলোকে যদি পরবর্তীতে যদি অনুবাদক যদি সবগুলো যদি বলে, তাহলে সেটা হচ্ছে কি কম্পাইলার। আর যদি মুস্তাফিজ যদি একটা লাইন পরে ওটা যদি অনুবাদ করে বলে, আবার একটা লাইন বললো, ওটা যদি অনুবাদ করে আবার কমেন্টেটরকে বলে, তখন হচ্ছে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো এক্ষেত্রে হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে কম্পাইলার হচ্ছে কি মেমোরিতে হচ্ছে বেশি প্রয়োজন হয়। প্রোগ্রামের কি কোনো ভুল থাকলে তা হচ্ছে জানিয়ে দেয়, সব ভুল সংশোধন করে পুনরায় কম্পাইল করলে সোর্স প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়। তার মানে এখানে হচ্ছে কি সব ভুল, মানে কোনো যদি এরর থাকে তাহলে ওই এররগুলো হচ্ছে আগে সংশোধন করতে হবে, সংশোধন করার পরে আবার কম্পাইল করলে হচ্ছে এই সোর্স প্রোগ্রাম কি করবে, অবজেক্ট প্রোগ্রামে হচ্ছে রূপান্তরিত হবে। কম্পাইলার সহায়ক মেমোরিতে হচ্ছে কি বলা হয়, অক্সিলারি মেমোরি থাকে, প্রয়োজন হচ্ছে র্যামে এনে কাজ করে। হচ্ছে কম্পাইলার হচ্ছে কি যে বিভিন্ন কম্পাইলার, একই ভাষার জন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে GNU/CC, আমরা হচ্ছে সি এর জন্য হচ্ছে GNU/CC কম্পাইলার হচ্ছে আমরা ইউজ করছিলাম। ঠিক আছে, তো আমরা এই যে এখানে আছে আমাদের এখানে দেখা একবার নির্বাহ হয় হচ্ছে কি উৎস প্রোগ্রাম, অর্থাৎ এটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রামের ফাইল, কম্পাইলার কম্পাইল করে এটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রামে হচ্ছে কনভার্ট করে। এবার কি করে কম্পাইলার হচ্ছে এটাকে হচ্ছে একাধিকবার, কম্পাইলার হচ্ছে এটাকে আউটপুট হিসেবে দেখায়। ঠিক আছে, তো পুরোটা হচ্ছে একবারে হচ্ছে কমপ্লিট করে। তো কম্পাইলারের সুবিধা, কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধা হচ্ছে কি, কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধা হচ্ছে সোর্স প্রোগ্রামকে হচ্ছে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা, প্রোগ্রামকে হচ্ছে লিঙ্ক করা হয়। ঠিক আছে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানায় দেয়। এরপর হচ্ছে প্রোগ্রাম মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা বা অ্যালোকেশন করে, প্রয়োজন হচ্ছে বস্তু বা উৎস প্রোগ্রামকে হচ্ছে ছাপিয়ে বের করা হয়, বা প্রয়োজন হচ্ছে বস্তু বা সোর্স প্রোগ্রামকে ছাপিয়ে বের করা হয়। ঠিক আছে,
এরপর হচ্ছে কি প্রোগ্রামিং এর উপর নির্ভরশীলতাকে মেশিনের উপর কমিয়ে দেয়। কম্পাইলারের অসুবিধা আছে, এই অসুবিধা হচ্ছে কি এটা হচ্ছে ধাপে ধাপে ভুল শনাক্ত ও সংশোধন করা যায় না, শনাক্ত না করার কারণে ভুল সংশোধন করাও যায় না, মানে খুব সহজে ভুল সংশোধন করা যায় না। ধাপে ধাপে সবগুলা ডিবাগিং ও টেস্টিং এর কাজটা হচ্ছে ধীর গতির, এরপর হচ্ছে বেশি মেমোরির দরকার হয়। তো কম্পাইলার এবং এরপর হচ্ছে ইন্টারপ্রেটার আছে। ইন্টারপ্রেটারটা হচ্ছে কি, ইন্টারপ্রেটারটা হচ্ছে আমাদের হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেলের লিখিত যে প্রোগ্রাম আছে সোর্স কোডকে হচ্ছে এক লাইন এক লাইন করে হচ্ছে মেশিন ভাষায় অনুবাদ করে, অর্থাৎ কোনো ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে, তাকে হচ্ছে কি ইন্টারপ্রেটার বলা হয়। ঠিক আছে, ইন্টারপ্রেটার হচ্ছে কি অধিক ব্যবহার বান্ধব অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি, প্রোগ্রাম ভুল সংশোধন করা হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয়, কারণ এক লাইন ইয়ে করে কম্পাইল করে। তো এরপর হচ্ছে ইন্টারপ্রেটার আকার ছোট করে মেমোরি কমও খরচ হয় এবং অনুদিত অবজেক্ট প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করে রাখতে হয় না এবং ছোট কম্পিউটার সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। ইন্টারপ্রেটারের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ইন্টারপ্রেটারের প্রোগ্রাম কার্যকরী করতে হচ্ছে কম্পাইলারের তুলনায় হচ্ছে 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। যতবার প্রোগ্রাম কার্যকর এক্সিকিউট করতে হয় ততবারই হচ্ছে প্রোগ্রামের নির্দেশগুলোকে হচ্ছে একটির পর একটি অনুবাদ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে যে কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য সম্পূর্ণ, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা কি এখানে দেওয়া আছে যে সম্পূর্ণ প্রোগ্রামটিকে হচ্ছে একসাথে অনুবাদ করে, আর এটা হচ্ছে এক লাইন করে হচ্ছে পড়ে এবং অনুবাদ করে। ঠিক আছে, এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। আর এটা হচ্ছে এক লাইনের যে পড়ে, তাহলে এক লাইন করে পড়লে ওই লাইনেই যে ভুল থাকে এক লাইন করে হচ্ছে অনুবাদ করে হচ্ছে ভুল থাকলে হচ্ছে ওইটা বন্ধ করে দেয়। এবং ডিবাগিং টেস্টিং হচ্ছে ধীর গতি সম্পন্ন, এটা হচ্ছে ডিবাগিং টেস্টিং হচ্ছে অধিক দ্রুত গতি সম্পন্ন এবং প্রোগ্রাম নির্ভর কম সময় লাগে প্রোগ্রাম এক্সিকিউট করতে, এবং এটাতে হচ্ছে বেশি প্রোগ্রাম হচ্ছে এক্সিকিউট করতে, অর্থাৎ প্রোগ্রামটা রান করতে হচ্ছে বেশি সময় লাগে, যেহেতু লাইন বাই লাইন প্রত্যেকটা এক্সিকিউট করে হচ্ছে বেশি সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রামটি হচ্ছে পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে এবং অনুবাদ প্রোগ্রাম মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। একবার কম্পাইল অর্থাৎ রূপান্তর করার পর পুনরায় কম্পাইল করার প্রয়োজন হয় না, প্রতিবার কাজের পূর্বে পুনরূপান্তরের প্রয়োজন হয় না। আচ্ছা, প্রধান মেমোরিতে জায়গা বেশি লাগে, প্রধান মেমোরিতে হচ্ছে জায়গা কম লাগে, আর কাজের ক্ষেত্রে প্রক্রিয়া জটিল এবং কাজের ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ। তো এখানে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং হচ্ছে পার্থক্য দেওয়া আছে, যে তিনটার মধ্যে পার্থক্য দেওয়া আছে। বিষয়বস্তুর সংজ্ঞা, যে অনুবাদক প্রোগ্রামে অ্যাসেম্বলি ভাষায় মেশিন ভাষাকে রূপান্তর করে সেটা হচ্ছে অ্যাসেম্বলার, এটা দ্রুতগতি সম্পন্ন, দ্রুতগতি, এটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন। ডিবাগিং টেস্টিং এর ক্ষেত্রে প্রোগ্রামের কাজ ছোট বড় ছোট এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। আর এর পরবর্তীতে টপিক থেকে হচ্ছে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং এর যে ধাপ আছে, এই প্রোগ্রামিং ধাপ থেকে হচ্ছে আমরা হচ্ছে দেখব। সো আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ সবাইকে।